প্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শাহবঙ্গী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। আমি ঝর্ণা আক্তার, সহকারী শিক্ষক, শাহবঙ্গী উচ্চ বিদ্যালয়। আজকের বিষয় পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণীর জন্য। আমরা পড়ছিলাম আলোর প্রতিফলন। আমরা প্রথমে জেনেছি এই আলোর প্রতিফলন অধ্যায়ে আলোর প্রকৃতি, প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের নিয়ম এবং প্রতিফলনের প্রকারভেদগুলো। আজ আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব তা হলো আয়না বা দর্পণ, প্রতিবিম্ব, গোলীয় আয়না, উত্তল আয়না, গোলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব গঠন। প্রথমেই শুরু করছি আয়না বা দর্পণ নিয়ে। আমরা প্রত্যেকে প্রতিদিনই একটা কাজ করি। প্রতিদিনই আমাদের একটি বার হলেও আমরা আয়নার সামনে দাঁড়াই। আয়না নেই এমন কোনো ঘর পাওয়া যাবে না। তাহলে আমরা সবাই আয়না কি সেটা চিনি, অর্থাৎ যেখানে আমি আমার মুখমণ্ডলটা দেখি, বা অনেকে পুরা সম্পূর্ণ শরীরটাও দেখে, সম্পূর্ণ চিত্রটা দেখতে পায়। সে আয়না আসলে কি? আয়না হচ্ছে একটা আমাদের সমতল প্রতিফলক পৃষ্ঠ। কিভাবে আয়না তৈরি করা হয়? আয়না বা দর্পণ তৈরি, ইংরেজিতে এটাকে বলা হয় মিরর। আয়না বা দর্পণ তৈরি করা হয় একটা কাঁচ ফলকের যে কোনো একটা পৃষ্ঠে। আমরা যে আয়নাগুলো ব্যবহার করি সাধারণত রং লাগিয়ে করা হয়। এতে দুটো তল হয়। প্রথম তল থেকে কিছু প্রতিফলিত হয় এবং দ্বিতীয় তল থেকে বেশি পরিমাণে প্রতিফলিত হয়ে আমরা একটা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। সেই প্রতিবিম্বটাই হচ্ছে আমাদের ইমেজ, বা আমরা যেটাকে বলি আমরা আয়নায় যেটা দেখি, অবাস্তব একটা প্রতিবিম্ব। সেই প্রতিবিম্বটা আয়নার সৃষ্টির সময় আমরা আয়নার পিছনে যদি রং না লাগিয়ে রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ লাগাই, এই যে এক পৃষ্ঠে প্রলেপ লাগিয়ে আরেকটাকে প্রতিফলক পৃষ্ঠ হিসাবে ব্যবহার করাটাই পদ্ধতিটাই হচ্ছে পাড়া লাগানো বা সিলভারিং করা বলা হয় এটাকে। যত বেশি ভালো করে সিলভারিং করা হবে আয়না তত বেশি স্পষ্ট এবং সুন্দর দেখাবে। সাধারণত আমাদের যে আলোক যন্ত্রগুলো, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো, মানে টেলিস্কোপ, এগুলোতে আয়না ব্যবহার করা হয়, ক্যালাডোস্কোপ, তারপরে বিভিন্ন যন্ত্রে দূরবীক্ষণ, এগুলোতে আয়না ব্যবহার করা হয়। সে আয়নাগুলোতে প্রতিবিম্বগুলো যাতে খুব স্পষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম বা রূপার প্রলেপ লাগিয়ে সেই আয়নাগুলো তৈরি করা হয়। তাহলে আমরা আয়না সম্বন্ধে জানলাম। আয়না, আমি এখানে একটা আয়নার চিত্র এঁকেছি। আয়না যখন যেহেতু আমাদের এক পৃষ্ঠে পাড়া লাগানো থাকে, তাই এখানে আমি ডট ডট দিয়ে বুঝিয়েছি। এই একটা প্রতিবিম্ব ধরি, এই প্রতিবিম্বটা আমরা এ পাশে দেখব। আমরা এখান থেকে দেখি কত দূরত্বে দেখি, অর্থাৎ এপি এবং এ প্রাইম পি, এই এর প্রতিবিম্ব হচ্ছে এ প্রাইম। আমরা বিন্দু ধরেছি, আমরা তো পুরো মুখ দেখি, তার পুরো শরীরটা বা পুরো একটা প্রতিচ্ছবি দেখতে গেলে আমরা অসংখ্য বিম্বের প্রতিফলনকে কল্পনা করে থাকি। এখন এখানে এ বিন্দুটার প্রতিফলন হলো কিভাবে? আমরা যখন এই যে পি একটা আলোক রশ্মি পি বিন্দুতে আপতিত হয়ে আবার পি এর পথে প্রতিফলিত হয়েছে, আবার আরেকটি আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে ও এ পথে ও বি পথে প্রতিফলিত হয়েছে। এই দুটি প্রতিফলিত রশ্মিকে আমি যখন পিছনের দিকে বর্ধিত করেছি তখন এ প্রাইম বিন্দুতে এটা ছেদ করেছে, অর্থাৎ এ প্রাইম হচ্ছে এই বিন্দুর আমাদের প্রতিবিম্ব। এই যে প্রতিবিম্বটার সৃষ্টি হলো, এতে আলোক রশ্মিগুলো কিভাবে সৃষ্টি হয়েছে? আলোক রশ্মিগুলো বাস্তবে কি হয়নি, মিলিত হয়নি, আমরা এখান থেকে আসছে বলে মনে হচ্ছে। এখান থেকে আমরা আমাদের প্রতিবিম্ব কাকে বলে সেটা জেনে নিই। প্রতিবিম্ব হচ্ছে আমাদের, তাহলে প্রতিবিম্ব বা ইমেজ, প্রতিবিম্ব, ইমেজ। এই প্রতিবিম্ব হলো, প্রতিবিম্বটা হলো আমরা আয়নার মধ্যে যে জিনিস যেটা দেখতে পাই, যে আমাকে যে দেখতে পাচ্ছি সেটাই প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কি? যে একগুচ্ছ আলোক কোনো বিন্দু থেকে বা উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ কোনো প্রতিফলক বা প্রতিসারক পৃষ্ঠে আপতিত হওয়ার পর
কোনো বিন্দুতে মিলিত হলে বা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হলে সে দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বা ইমেজ বলে। এই যে আমরা বলছি প্রকৃত মিলিত হলে বা আসছে বলে মনে হলে, তাহলে এতে দুই প্রকারের প্রতিবিম্বের সৃষ্টি হয়। আমরা জানি ইমেজ বা প্রতিবিম্ব আমাদের কয় প্রকার? দুই প্রকার। প্রতিবিম্ব দুই প্রকার। কিভাবে? যথা এক, বাস্তব প্রতিবিম্ব, আরেকটা হচ্ছে আমার 2 নম্বর অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব বা ইমেজ। বাস্তব প্রতিবিম্ব কখন গঠিত হয়? যখন প্রতিফলক বা প্রতিসারক পৃষ্ঠ থেকে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলন ঘটে, তখন আমাদের বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। সেই প্রতিবিম্বকে বাস্তব প্রতিবিম্ব বলে। আবার যখন প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলো কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, প্রকৃতপক্ষে সেই বিন্দুতে মিলন ঘটে না। যেমন আমি দেখলাম আয়নায় আমরা প্রতিফলিত রশ্মিগুলোকে পিছন দিকে মিলিত করেছি, সেই ক্ষেত্রে সেই সেই মিলনটাই হচ্ছে, মিলনের ফলে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হলো আমাদের অবাস্তব প্রতিবিম্ব। আমরা তাহলে বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্বর মধ্যে পার্থক্যটা করতে পারি। আমাদের বাস্তব প্রতিবিম্ব দেখা যাচ্ছে রশ্মির প্রতিসরিত বা প্রতিফলিত রশ্মিগুলোর প্রকৃত মিলনের ফলে হয়, আর অবাস্তব প্রতিবিম্ব ঘটে মিলিত হয়েছে বলে মনে হয়, বাস্তবে সেটা মিলে না। আমাদের বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা প্রতিবিম্বটাকে পর্দায় কি করতে পারি? ফেলতে পারি। অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা সেটা পর্দায় ফেলতে পারি না। এরপরেই আমরা জানতে পারবো আমাদের কোন কোন প্রতিফলক পৃষ্ঠে, অর্থাৎ কোন ধরনের প্রতিফলক পৃষ্ঠে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, কোন কোন প্রতিফলকে বা প্রতিসারকে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে আমরা জানলাম প্রতিবিম্ব কাকে বলে। এবার আসো, আমরা জানি আমাদের গোলীয় আয়না কি। গোলীয় বা আমরা তো সমতল আয়না দেখেছি। প্রথমে যে আয়নাটার কথা বলেছি সেটা আমাদের সমতল ছিল, অর্থাৎ সমতল প্রতিফলক নিয়মিত প্রতিফলক পৃষ্ঠ সমতল। এরপরে আমরা বলছি গোলীয় আয়না, অর্থাৎ আমাদের গোলীয় আয়না বলতে বোঝাচ্ছে গোলীয় আয়না, স্ফেরিক্যাল আমাদের দর্পণ, যেটা আমরা যদি কোনো গোলকের অংশবিশেষ কেটে নিই, এভাবে অংশবিশেষ কেটে নিই, সেই অংশবিশেষকে উপরে নির্ভর করে আমরা যে প্রতিফলক পৃষ্ঠকে যে পৃষ্ঠে পাড়া লাগাবো, অর্থাৎ অবতল পৃষ্ঠে যদি পাড়া লাগিয়ে নিই তাহলে উত্তল দর্পণ গঠিত হবে, আর উত্তল পৃষ্ঠে যদি আমরা পাড়া লাগিয়ে নিই বা সিলভারিং করি তাহলে অবতল দর্পণ গঠিত হবে। এর উপরে ভিত্তি করে আমাদের গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, অর্থাৎ উত্তল মিরর, অবতল মিরর বা উত্তল দর্পণ, আমরা অবতল দর্পণ, এই দুইভাবে ভাগ করতে পারি। সেটা কিসের উপর নির্ভর করে? আমাদের গোলীয় পৃষ্ঠের সিলভারিং এর উপর নির্ভর করে হয় আমাদের গোলীয় আয়নাটা। এখন এই যে গোলীয় আয়না আমি যদি, তাহলে আমরা আজকে পড়বো আমরা গোলীয় আয়নার উত্তল আয়না। উত্তল যে পৃষ্ঠটা গোলীয় আয়নার উত্তল আয়না বা আমরা দর্পণ বলি, উত্তল দর্পণ বলতে সুন্দর লাগে, উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের, অর্থাৎ আমার এই উত্তল অবতল পৃষ্ঠে কি লাগানো থাকে? পাড়া লাগানো থাকে। তাহলে একটা দর্পণের আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ দর্পণের যে এটা আমাদের প্রতিফলক পৃষ্ঠ এম, এই মাঝখানে ও একটা বিন্দু দিই এম প্রাইম, এই মধ্যবিন্দুটা আমাদের গোলীয় তলের অবতল পৃষ্ঠে পাড়া লাগিয়ে আমরা উত্তল দর্পণ তৈরি করলাম, ফলে উত্তল পৃষ্ঠটা আমার প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করছে। এই উত্তল দর্পণের আমার এই মধ্যবিন্দুটা থেকে বলা হয় মেরু। এই মধ্যবিন্দুটাকে কি বলা হয়? মেরু বলা হয়। তাহলে এই গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে কি বলা হয়? আমরা সেন্টার বলি। এই মেরু এবং সি বিন্দু
কেন্দ্রকে বক্রতার কেন্দ্র, সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ এবং এই গোলকের বক্রতার ব্যাসার্ধের মধ্যবিন্দুটা যেটা, এটাকে বলছি আমাদের ফোকাস, এটাকে বলছে ফোকাস। আর এইটাকে দূরত্বকে ও থেকে ও এফ হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। এটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? এফ দিকে। আর ওসি সহ আমার বক্রতার ব্যাসার্ধ, এটাকে বলা হয় আমাদের আর দিয়ে আমরা চিহ্ন করতে পারি। বক্রতার ব্যাসার্ধের অর্ধেক r/2, f = r/2 আমাদের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আমরা এখানে মেরু কাকে বলে, বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, ফোকাস কাকে বলে, ফোকাস দূরত্ব কাকে বলে, পদানক্ষ কাকে বলে, এখন একটু তা জেনে নিই। মেরু হচ্ছে যে আমাদের গোলীয় দর্পণের সবচেয়ে উঁচু, উৎপল দর্পণের ক্ষেত্রে উঁচু বিন্দুটা বা মধ্যবর্তী বিন্দুটাকে মেরু বলে বা পোল বলা হয়। মেরু থেকে বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী রেখাটাকে পদানক্ষ বলে। আর বক্রতার গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ এবং সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। এবার আসি আমরা ফোকাস দূরত্ব কাকে বলে। একগুচ্ছ আলোকরশ্মি যখন পদানক্ষের সমান্তরাল এবং একগুচ্ছ আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর পদানক্ষের যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই বিন্দুটাকেই বলা হয় ওই দর্পণের ফোকাস। আমরা দুটো একসাথে বলেছি, অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ফোকাস দূরত্বের কথা। এখানে হচ্ছে যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই বিন্দুকে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব বলা হয়। আমরা গোলীয় দর্পণের বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম। এবার আমরা আবার একটু আমাদের পিছনের দিকে ফিরে যাই। আমাদের সমতল দর্পণের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু আমরা আগে একটু জেনে নিই। সমতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের সমতল দর্পণে আমাদের প্রতিবিম্বটা, আমাদের ফোকাস দূরত্ব আমাদের বিম্বটা যদি এখানে হয় এই দূরত্বটা এ প্রাইম, অর্থাৎ এই দূরত্বটা সমান এপি এবং এ প্রাইম পি, এই দূরত্বটা সমান। এতে বলা যায় যে ফোকাস দূরত্বে বস্তু যত সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু যত দূরে থাকে, প্রতিবিম্ব ঠিক ততটুকু দূরত্বে থাকে। আবার আমরা দেখলাম যে এই এ বিন্দু এবং এ প্রাইম বিন্দুর প্রকৃত মিলনের, আলোকরশ্মির প্রতিকৃত মিলনের ফলে ঘটেনি। ফলে এ থেকে বোঝা যায় যে আমাদের সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্বটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব এবং কতটুকু সোজা। কেমন? প্রতিবিম্বটা সোজা এবং সেটা কি হয়? বস্তুর সমান হয়। তাহলে সমতল দর্পণে প্রতিবিম্বের বৈশিষ্ট্য যদি বলা হয়, তাহলে আমরা বলবো প্রতিবিম্বটি দর্পণ থেকে সমান দূরত্বে অবস্থান। প্রতিবিম্ব এবং বস্তুর দূরত্ব সবসময় সমান হয়, প্রতিবিম্ব অবাস্তব হয়। প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার সমান হয় এবং সেটা কি হবে? আমাদের অবাস্তব হবে। এটাই হলো আমাদের এই সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো। আমরা সমতল দর্পণে যখন আমাদের চেহারা দেখি, আমি যদি আমার পূর্ণ প্রতিবিম্বটা দেখতে চাই বা কোনো বস্তু যদি তার সম্পূর্ণ দৈর্ঘ্যটা দেখতে চাই, তাহলে আমাদের সমতল দর্পণের বৈশিষ্ট্যটা কেমন হবে? সেই বৈশিষ্ট্যটা হবে দর্পণে বস্তু যতটুকু দৈর্ঘ্যের, তার দৈর্ঘ্যের অর্ধেকের সমান। অর্থাৎ সমতল দর্পণে একটা পূর্ণ দৈর্ঘ্যের বস্তু দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য হবে বস্তুর দৈর্ঘ্যের অর্ধেকের সমান। সমতল দর্পণের দৈর্ঘ্য সমান হাফ ইন্টু বস্তুর দৈর্ঘ্য। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এটা
প্রমাণও করতে পারি। এই যে আমরা একটু আগে বললাম যে সমতল দর্পণে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের সমান, সেটাও আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করতে পারি। এই বৈশিষ্ট্যগুলো আমাদের সমতল দর্পণে। এই বৈশিষ্ট্য আবার আমাদের সমতল দর্পণে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পার্শ্ব পরিবর্তন ঘটে। এই কথাটার অর্থ হচ্ছে আমাদের পার্শ্ব পরিবর্তন, একটা দর্পণ আছে ধরে নিলাম, পি একটা বস্তু আমি দর্পণের মধ্যে যদি রাখি, দেখা যাবে পিটা তার কি হয়ে যাচ্ছে, উল্টো দিকে দেখা যাচ্ছে, কিন্তু ও দেখলে ওটা একই হবে। ওই ক্ষেত্রে আমরা পার্শ্ব পরিবর্তনটা বুঝতে পারি না, কিন্তু পি এর ক্ষেত্রে আমরা পার্শ্ব পরিবর্তনটা বুঝতে পারি। তেমনি আমাদের আরেকটা দর্পণের সামনে যদি আমি ই বর্ণটা রাখি, ই বর্ণটাই আমাদের কি হবে, পার্শ্ব পরিবর্তন করে উল্টো হয়ে যাবে। তাহলে কিছু কিছু বর্ণের ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন ঘটে, আর যে সকল আমাদের বস্তু সুষম বা বর্ণ সুষম, সে সকল বস্তুর ক্ষেত্রে আমরা সেই পার্শ্ব পরিবর্তনটা বুঝতে পারি না। যেমন ও, যেমন এ, তারপরে আমার এইটা এই দেখা যায়, এমটা এমই দেখা যায়, এ ডাব্লিউটা ডাব্লিউর মতোই দেখা যাবে। আমরা আয়না দিয়ে এই পরীক্ষাটা করতে পারি। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম যে আমাদের আয়না বা দর্পণ কাকে বলে, প্রতিবিম্ব কাকে বলে, তারপরে আমরা দেখলাম যে আমাদের সমতল দর্পণে বা আয়নায় যে প্রতিবিম্ব গঠিত হয় তার বৈশিষ্ট্য। এখন আমরা শিখব আমাদের গোলীয় বা উত্তল আয়নার প্রতিবিম্ব। শিক্ষার্থীরা আসো এবার আমরা গোলীয় উত্তল আয়নার প্রতিবিম্ব গঠনটা দেখি। আমরা দেখলাম যে আমাদের প্রতিবিম্ব আঁকার জন্য কতগুলো রশ্মিচিত্র লাগে। আমাদের রশ্মিচিত্রগুলো কোন দিকে গেলে কি হয় সেটার আমরা কতগুলো তিনটা নিয়ম জানি। আগে আমরা সেই নিয়মগুলো একটু দেখি। আমরা যদি একটা গোলীয় দর্পণ আঁকি, আমরা গোলীয় দর্পণ আঁকলাম, একটা গোলীয় দর্পণ আঁকি, আমরা স্কেল দিয়ে আঁকবো এবং মেপে মেপে আঁকবো। আমাদের এই গোলীয় দর্পণের কেন্দ্রটা, বক্রতার কেন্দ্র যদি আমি এখানে সিটা ধরে কম্পাস দিয়ে আঁকি তাহলে কিন্তু খুব সুবিধা হয়। এবং এই বিন্দু, তিনটা বিন্দু যদি সমান দূরত্বে নিই, এই তিনটা বিন্দু সমানে এখানে কাটা কম্পাসে কাটা রেখে এখানে পেন্সিল কম্পাস দিয়ে যদি আমি আঁকি এবং এই জায়গাটাতে আমি পাড়া লাগাই দিই, তাহলে আমার উত্তর পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করবে। এটা ফোকাস, এটা পি মেরুবিন্দু, এই বক্রতার ব্যাসার্ধ সি। এক্স ও এক্স প্রাইম আমি একটা ধরলাম, আমি এটা পদানক্ষ, এটা সি প্রাইম ধরলাম, সি প্রাইমটা পাবো। একটা পদানক্ষের উপর আমার গোলীয় আয়নার ক্ষেত্রে, উত্তল আয়নার ক্ষেত্রে আমরা জানি সব সময় আমাদের অবাস্তব প্রতিবিম্বই গঠিত হবে এবং সেই প্রতিবিম্বটা মেরু এবং ফোকাসের মধ্যে থাকে। যতই বাইরের দিকে যাবে তত সেটা ফোকাস ছোট হতে থাকবে। আমাদের চিত্রটা আমরা চিত্রের মাধ্যমে সেটা একটু দেখি। আমাদের প্রধান অক্ষের উপর আমি এখানে যদি আলোকটা রাখি, আমার এই দূরত্বটার সমান যদি এটা হয়, আমার এটা প্রধান ফোকাস, এটা গৌণ প্রধান ফোকাস এফ প্রাইম, এটা সি প্রাইম। আমি এখানের উপর একটা বস্তু রাখলাম এ বি, আমি এটা বস্তুটার তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এ বি একটা বস্তু রাখলাম। এই থেকে একটা আলোক রশ্মি এদিক থেকে গেলে সেটা সোজা এই পথে আমার প্রতিফলিত হবে, এদিকে গিয়ে সোজা এদিকে প্রতিফলিত হবে। ফলে এটাকে আমি যদি বর্ধিত করি এদিকেই দেখা যাবে। আবার প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোক রশ্মি ফেললে আমাকে বুঝতে হবে এটা ফোকাস দিয়ে নির্গত হবে। কোন দিকে নির্গত হবে? ফোকাস, ফোকাস, ফোকাস দিয়ে বের হয়ে যাবে। ফোকাস বরাবর ধরে আমার এটা বের করতে হবে, যেটা আমাকে এইভাবে, এটা এইভাবে চলে গেল, আর এই অংশটা আমি ডট ডট দিয়ে এখানে দিব। তাহলে আমার দেখো এটা এভাবে এসে প্রধানকের সমান্তরাল যেটা পড়ে সেটা ফোকাস দিয়ে বের হয়ে যায়। আমি যদি এখানে লম্ব আঁকি তাহলে দেখা যাবে এই আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সব সর্বদা সমান। এখন আরেকটা ফোকাস দিয়ে যেটা কল্পনা করা হবে সেটা আমার সমান্তরালভাবে নির্গত হবে। আবার আরেকটা যখন আমি বক্রতার কেন্দ্র বরাবর যেটা ফেলবো, যে প্রধান অক্ষের বক্রতার কেন্দ্র বরাবর যেটা যাবে সেটা বক্রতার কেন্দ্র দিয়েই আমার কি হবে? নির্গত হবে। আমি আঁকি একটু, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে যেটা পড়বে সেটা এইভাবে বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার কেন্দ্র দিয়ে এসে আবার বক্রতার কেন্দ্র বরাবর এটা চলে যাবে। এভাবে এভাবে পড়ে এভাবে এটা
ফিরে যাবে। এই দুটো রশ্মি পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে। এখান থেকে প্রধান অক্ষের উপর একটা যদি আমি কি আঁকি, লম্ব আঁকি, তাহলে এটা এ প্রাইম এবং এটা এই বিন্দুটা হবে বি প্রাইম। অর্থাৎ এ বি বস্তুর প্রতিবিম্ব, বিম্ব হবে এ প্রাইম বি প্রাইম বস্তু দুটা। এবং এতে দেখা যাচ্ছে বস্তু অপেক্ষা প্রতিবিম্বের দৈর্ঘ্যটি কি ছোট, খর্বিত। তাহলে আমরা তিনটে রশ্মির চিত্র দিয়ে এই প্রতিবিম্বটা, যে কোনো প্রতিবিম্ব আমরা তিনটা রশ্মির চিত্র দিয়ে আঁকতে পারি। একটা রশ্মির চিত্র আমরা কল্পনা করব প্রধান অক্ষের উপর, একটা হচ্ছে সমান্তরাল যেটা ফোকাস দিয়ে যাবে, আরেকটা রশ্মির চিত্র হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র দিয়ে এসে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। এই তিনটা রশ্মি দিয়ে আমি যে কোনো প্রতিবিম্ব অঙ্কন করতে পারবো। এই যে রশ্মিগুলো পড়লো, আমি যদি এই বিন্দুতে, এটা পি ধরলাম মেরু, এটা এ ধরলাম, এ কিউ বিন্দুতে পড়ে কি এস বিন্দু দিয়ে চলে গেল, এবং সেটাকে আমি বর্ধিত করলাম কত, এক বিন্দু পর্যন্ত। আরেকটা রশ্মি ধরো কিউ প্রাইম বিন্দুতে পড়ে আবার কিউ এ বিন্দু দিয়ে সেটা চলে গেল, এবং সেটাকে বর্ধিত করলে সেটা সি বিন্দুতে, কিউ এফ এবং কিউ প্রাইম সি বিন্দু পরস্পরকে এ প্রাইম বিন্দুতে ছেদ করেছে। এ প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর যদি আমি একটা এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি, তাহলে যে লম্ব চিত্রটা পাবো সেটাই হবে এই এ বি এর প্রতিবিম্ব। এখন দেখা যাচ্ছে প্রতিবিম্বটা কেমন, খর্বিত, অর্থাৎ বস্তুর চেয়ে সেটা ছোট। আবার দেখা যাচ্ছে কি একই আকারের, অর্থাৎ সমশীর্ষ, অর্থাৎ বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্বের মাথা তীর চিহ্ন সেদিকে, আবার প্রতিবিম্বের বিটা যেদিকে বস্তুর বিটাও সেদিকে। অর্থাৎ আমাদের এটা কি হয়নি, উল্টো হয়নি, সোজা হয়েছে। এটাকে বলে সোজা, খর্বিত এবং বস্তুর চেয়ে খর্বিত মানে ছোট। আর এটাই হচ্ছে আমাদের উত্তল দর্পণে, উত্তল আয়নায় বা উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠনের চিত্র। আমরা এইভাবে যেখানেই বস্তুটা রাখি না কেন, আমাদের প্রতিবারই উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কোথায় পাবো, পি এবং এফ এর মাঝখানে প্রতিবিম্ব পাবো। সে কারণেই আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে কি করা হয়, প্রতিবিম্বগুলো সবসময় অবাস্তব হয়। তোমরা একটু পেন্সিল, কম্পাস এবং স্কেল নিয়ে মেপে মেপে যখন আঁকবে, তখন দেখবে যে এই চিত্রটা একই রকম পাচ্ছ, কথাগুলোর সাথে আমাদের মিল থাকবে। তারপরে এই চিত্রটার বর্ণনাটা একই রকম করে দিবে। বর্ণনাটা দিয়ে তারপরে আমরা যে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো বললেই হয়ে যাবে। আমাদের সমতল দর্পণের জায়গাটায় আমরা খুব ছোট, সেই জন্য দেখা যায় যে আমাদের গোলীয় দর্পণ মানে উত্তল দর্পণটা গ্লাসে, যেমন গাড়ির মিরর ড্রাইভারের পাশে যে জায়গাটা থাকে, সেই জায়গায় ছোট ছোট প্রতিবিম্ব গঠিত হয় বলে অনেকগুলো অংশ দেখা যায় একসাথে। সেই জন্য উত্তল দর্পণটা গাড়িতে কিন্তু ভালো ড্রাইভিংয়ের জন্য, সুবিধার জন্য, এবং ড্রাইভার যাতে পিছনের বস্তুগুলো খুব সহজেই সুন্দর জায়গায়, বড় জায়গায়, ছোট জায়গায় বড় জায়গাটা দেখতে পায়, বড় অংশটা দেখতে পায়, সেই জন্য উত্তল দর্পণটা ব্যবহার করে। আজ এটুকু পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা অবতল গোলীয় দর্পণের, অবতলের দর্পণের বিভিন্ন রশ্মিচিত্র গুলো দেখাবো, এবং অবতল দর্পণে আমাদের বাস্তব অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। ফলে বিভিন্ন প্রতিবিম্ব, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বগুলো কোথায় কোথায় গঠিত হয়, সেই অবস্থাগুলো আমরা জানবো। সেই পর্যন্তই তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।